ভজনের সাথে বিধানের সব কথা রেকর্ড করে নিল ছদ্মবেশী গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সবাই মিলে গোল করে বসেছে। সেখানে গিয়ে সাত্বিককে প্রশ্ন করতে শুরু করে আর বলে, অগ্নিজিৎ মুখার্জি বলো, গীতার সাথে তোমার সম্পর্ক কতদিনের? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? উত্তর দাও। এরপর সাত্বিক চুপ করে বসে রয়েছে। গিনি তখন বলে, তুমি আর তোমার গীতা কবে থেকে প্ল্যান করছিলে স্বস্তিককে মারার? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? সাত্বিক মুখার্জি উত্তরটা দাও। সাত্বিক তখন বলে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, আর তোমরা গীতাকে এইভাবে কথা শোনাতে পারো না। তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? শুধু একজনের কথার উপর বেস করে তোমরা গীতাকে এইভাবে কলঙ্কের দাবিদার করতে পারো না, কখনো না। এরপরে গিনি বলে, পারি, অবশ্যই পারি। আর তুমি গীতা গীতা করছো কেন? হ্যাঁ, একদম গীতা গীতা করতে আসবে না। অন্যায় করে আবার বড় বড় কথা বলছো। তুমি কিন্তু গীতার সাথে মিলে তোমার ভাইকে মারার চেষ্টা করেছো। কত বড় অপরাধ করেছো তুমি জানো? তখনই সাত্বিক বলে, গীতার সম্পর্কে আর একটা বাজে কথা বললে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে দেবো। তখনই অগ্নিজিৎ মুখার্জি এসে ঠাস করে সাত্বিককে এক চড় মেরে দেয় আর বলে, বাড়ির বউয়ের সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমিও তোমাকে আর ছাড়বো না। বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। সাত্বিক তখন ফোন করছে গীতাকে, আর অগ্নিজিৎ মুখার্জি বলে, কাকে ফোন করছো তুমি? কাকে ফোন করছো? এরপরে গীতা ফোন ধরেছে। তখনই সাত্বিক বলে, এই যে গীতা এলএলবি, আমার বাবা আমার স্ত্রী দুজন মিলে আমাকে জোর করছে, আমার কাছ থেকে সমস্ত উত্তর জানতে চাইছে। আমি বলছি আমি বলবো না, তবুও জানতে চাইছে। গীতা বলে, আপনি কোনো উত্তর দেবেন না, দেবেন না আপনি কোনো উত্তর, এটা বেআইনি। আপনি কোনোভাবে কাউকে কিচ্ছু বলবেন না, আপনার বাবাকে ফোনটা দিন। এরপর অগ্নিজিৎ মুখার্জিকে ফোনটা দেয় সাত্বিক। তখনই গীতা বলে, শুনুন অগ্নিজিৎ মুখার্জি, আমার মক্কেলকে আপনি এভাবে জিজ্ঞেস করতে পারেন না, কোনোভাবেই না। আপনার কোনো অধিকারই নেই আমার মক্কেলকে জিজ্ঞাসা করার, বুঝতে পেরেছেন? তাই আপনাকে ওয়ার্নিং দিচ্ছি। আপনি কি কোর্টের সমস্ত নিয়মাবলী ভুলে গেছেন নাকি? বই পাঠাবো, পড়াশোনা করবেন আবার? অগ্নিজিৎ মুখার্জি বলে, এই গীতা, মুখ সামলে কথা বলো। গীতা তখন বলে, আপনি যদি মুখ সামলে কথা বলতে না পারেন সেক্ষেত্রে আমারও কিছু বলার নেই। যদি বলেন তো আমি পাঠিয়ে দিচ্ছি বই খাতা, আপনি না হয় আবার পড়াশোনা করুন। সাত্বিক বাবু কিছু বলবে না, যা হবে কোর্টে। আর এরপরেই ফোনটা কেটে দেয়। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, তোমার এত বড় সাহস, তুমি গীতাকে ফোন করেছিলে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। সাত্বিক তখন বলে, কেন ফোন করব না গীতাকে? অবশ্যই ফোন করব, কারণ গীতাই আমাকে জামিন করে ছাড়িয়ে এনেছে। তোমরা কেউ আমার সাথে যাওনি, আমার স্ত্রী, আমার মম, আমার ড্যাড। তাহলে আমি গীতাকেই সাপোর্ট করছি। ঠিক আছে, তুমি যখন বলছো আমি বেরিয়ে যাচ্ছি। কাকিমণি বলে, বেরিয়ে কোথায় যাবে? সেই তো গীতার কাছে যাবে, তাই তো? সাত্বিক বলে, যেখানেই যাই না কেন সেটার কৈফিয়ত আমি তোমাদেরকে দিতে বাধ্য নই। এরপরই সাত্বিক চলে যাচ্ছে। গীতা তখন অন্যদিকে গিনি তখন বলে, গীতার কাছে যাবে, তাই তো? বাবা, বাবা ওকে আটকান। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি বলে, চলে যাক, ও যেদিকে খুশি চলে যাক, ওর ওপর আমার কোনো দয়া মায়া নেই। এর মধ্যেই তখনই ভজনকে ফোন করছে বিধান আর বলে, আমি একটা কথা বলার জন্য ফোন করলাম। একটা মেয়ে শুনলাম আমার খোঁজ খবর করছিল। ভজন বলে, এই শোন, আমি যেন তোকে দেখি না এই চত্বরে, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আজকে রাতে তুই পেমেন্টটা নিয়ে এখান থেকে চলে যাবি, বুঝেছিস? কথাটা মাথায় রাখিস। অন্যদিকে গীতা চলে গেছে সেই সবজিওয়ালা যার নাম নিত্য, আর বলে, বল বল বিধান এই সময় কোথায় থাকে? তুই যদি সত্যিটা না বলিস তাহলে এখানেই তোকে শেষ করে দেওয়া হবে। নিত্য বলে, আমি জানি না ম্যাডাম, বিশ্বাস করুন আমি জানি না। আমি যদি জানতাম তাহলে কি এখানে পড়ে থাকতাম? অনেক আগেই বলে দিতাম। গীতা বলে, বলবি না তো? বলবি না, ঠিক আছে, এবারে খেলা শুরু হবে। গীতা তার আশেপাশে সবাইকে ডেকে নিয়ে এসেছে, আর সবাই এসেছে নিত্যকে মারতে, যেটা দেখার পর নিত্য ভয় পেয়ে যায় আর বলে, ম্যাডাম ম্যাডাম আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। গীতা বলে, ছেড়ে তো আমি তোকে দেবই, কিন্তু তার আগে তোকে বলতে হবে এই সময় বিধান কোথায় থাকে। কিন্তু নিত্য মুখ খুলতে চায় না। গীতা রেগে গিয়ে তাকে বাড়ি মারতে চায়। তখনই বলে, বলছি আমার ফোনটা দিন। এরপরেই ফোন করেছে সেই বিধানের মাকে আর বলে, হ্যালো, আমি নিত্য বলছি। তখনই বিধানের মা বলে, নিত্য তুই তো ধরা পড়ে গেছিলিস, তুই কি করে ফোন করলি? নিত্য বলে, আমাকে ছেড়ে দিয়েছে, আমি ওখান থেকে চলে এসেছি। বলছি, বিধান কোথায় গো? ওর সাথে দরকারই আছে কথা। তখনই বিধানের মা বলে, ও তো এই সময় ক্লাবে থাকে, দেখকে নেশাপান করছে, আর কি করবে, ও বাড়িতে আসেনি এখনো। তখনই বিধানের মা বলে দেওয়ায় গীতা বুঝে যায় যে কোথায় পাওয়া যাবে এই বিধানকে। তারপরে নিত্য বলে দেয় কোন বারে গেলে বিধান থাকবে। তখনই গীতা প্ল্যান করেছে সেখানেই যাবে। অন্যদিকে বিধান গিয়ে তো বসে রয়েছে, আর এর মধ্যেই চলে এসেছে ভজন এসেছে বিধানের সাথে কথা বলছে, বিধানকে টাকা দিচ্ছে। এই সব কিছু রেকর্ডিং হয়ে যাচ্ছে, ভিডিও রেকর্ডিং হচ্ছে।
আর অন্যদিকে বিধান তখন বলে, বলুন আমার টাকাটা কোথায়? ভজন বলে, এই নে টাকা, আর শোন এখান থেকে কয়েকদিনের জন্য ফেরার হয়ে যাবি, তোকে যেন এত সহজে খুঁজে পাওয়া না যায়, মনে থাকবে তো? তুই গীতা এলএলবিকে চিনিস না, ও কিন্তু সাংঘাতিক। বিধান বলে, বলছি কেসটা কি বলুন তো উকিলবাবু? আমি যাকে মেরেছি তার বাবা নাকি বড্ড বড় উকিল, হ্যাঁ বলুন না। ভজন বলে, তোর এত কথা জানার তো দরকার নেই। এর মধ্যেই গীতা ফোন করছে বড়বাবুকে আর বলে, বড়বাবু আমি যেই বারে আছি সেখানেই রয়েছে বিধান, বিধানই হলো এই কেসের মাথা, ওকে ধরতে হবে, ফোর্স নিয়ে এক্ষুনি আসুন। বড়বাবু বলে, আচ্ছা। এরপর বড়বাবু বলে, ঢালি এক্ষুনি ফোর্স রেডি করো ইমিডিয়েটলি। আর তারপর সবাই মিলে বেরিয়ে যাচ্ছে। এদিকে তখন গীতা মনে মনে বলে, আজকে এই বিধানকে ধরতেই হবে যে করেই হোক। এর মধ্যেই বিধানের বোন মালা ফোন করেছে আর বলে, দাদা তুই কোথায় রে? তোর কাছে নিত্যদা গেছে? তখনই বিধান বলে, না কেন বলতো? ওকে তো পুলিশে ধরে নিয়ে গেছিল। মালা বলে, হ্যাঁ কিন্তু একটু আগেই ফোন করেছিল আমাকে, বলছিল যে ওকে নাকি পুলিশ ছেড়ে দিয়েছে, তুই কোথায় আছিস সেটা জানতে চাইছিল। এরপরে বিধান বুঝে যায় কেউ একজন আছে তাকে ফলো করছে, তাই তাড়াতাড়ি করে ফোন কেটে দিয়ে বেরিয়ে যেতে চাইছিল। কিন্তু এরপরেই চলে এসেছে গীতা। গীতা এসে বলে, কোথায় যাচ্ছিস? তোকেই তো আমার দরকার। এরপর বিধান পালাতে গেলে বিধান আর গীতার মধ্যে ভীষণ মারামারি চলতে থাকে। এর মধ্যে বড়বাবু চলে এসেছে তার ফোর্স নিয়ে, কিন্তু বিধানকেই আর অ্যারেস্ট করতে পারে না, বাকি গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে নিয়েছে ঠিকই। এরপর গীতা বলে, বড়বাবু বিধান কোথায়? বিধানই তো চলে গেল, হাত থেকে তো আসল অপরাধী বেরিয়ে গেল বড়বাবু। তখনই বড়বাবু বলে, অগ্নিকন্যা আপনি কিন্তু এত বড় রিস্ক নিয়ে ঠিক কাজ করেননি। গীতা বলে, কি করবো বড়বাবু, জ্বালা থেকে করেছি যে। আমার ওপর, আমার ভাসুর ঠাকুরের ওপর যেভাবে বদনাম করা হয়েছে তার প্রায়শ্চিত্ত না করতে পারলে আমি কিছুতেই শান্তি পাচ্ছিলাম না, তাই এই উপায়টা করেছিলাম, কিন্তু বিধানকে আমার চাই বড়বাবু। এর মধ্যেই দেখা যায় হসপিটালে চলে গেছে জাগৃতি, সেখানে গিয়ে ভীষণই কান্নাকাটি করতে থাকে। তার মধ্যেই চলে এসেছে কাব্য আর বলে, আন্টি এভাবে কাঁদবেন না, দেখবেন স্বস্তিক ঠিক সুস্থ হয়ে যাবে। তখনই জাগৃতি বলে, সুস্থ তো ওকে হতেই হবে, আমি যে আর পারছি না কাব্য, তুমি যে ওকে এত ভালোবাসো তাও আমার স্বস্তিকটা বুঝতে পারলো না, কত বড়ই ভুল না করেছে, নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এর মধ্যেই চলে এসেছে প্রলয়জিৎ আর বলে, বৌদি তুমি এই মেয়েটার কথা বিশ্বাস করছো? এই মেয়েটা একটা ঠক জালিয়াতি, আর এর বাবা আর ভাই আরও বেশি 2 নম্বরই। তুমি বুঝতে পারছো না যে স্বস্তিককে এরাই মেরেছে প্ল্যান করে? যেহেতু গীতা কৃপানের শাস্তির ব্যবস্থা করেছিল, তাই বাবা আর দাদা মানে ভাই আর এই কাব্য 3 জন প্ল্যান করে আমাদের বাড়ির ছেলেকে মেরেছে, বোঝার চেষ্টা করো। কাব্য তখন বলে, এসব আপনি কি বলছেন? প্রলয় তখন বলে, যা বলেছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি, আর সেটা গীতা এলএলবি ঠিক প্রমাণও করে দেবে। কাব্য তখন ভয় পেয়ে যায়। অন্যদিকেই চলে এসেছে গীতা স্বস্তিকের কাছে যেতে চায় ঠাকুরের আশীর্বাদী ফুল ছোঁয়াবে বলে, কিন্তু কাব্য কোনোভাবেই যেতে দেয় না। গীতা তখন বলে, পৃথিবীর কোনো আইন নেই আমাকে আটকাবে, আমি আমার স্বামীর মাথায় আশীর্বাদী ফুল ছোঁয়াবই, দেখি আমাকে কে আটকাতে পারে। আর যার জন্য কাব্য আরো বেশি করে রেগে যায়। অন্যদিকে প্রলয় বলে, যাও গীতা আমি ওকে সামলে নিচ্ছি, আর বৌদি সত্যিটা বুঝতে শেখো, বুঝেছো? না হলে কিন্তু কপালে তোমারও কম দুঃখ নেই। শোনার পর জাগৃতি চমকে যায়।